রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রর লেখা স্টোভ। মুখ্য চরিত্রে শশীভূষণ, মল্লিকা এবং বাসন্তী। শুরু হচ্ছে স্টোভ। কি গো, এখনো চা হলো না? তোমার চা খাওয়াতে ওদের ট্রেন ফেল করিয়ে ছাড়বে নাকি? তা হলোই বা ট্রেন ফেল, জলে তো আর পড়েনি। একটা রাত আমরা জায়গা দিতে পারবো। না না, তুমি বুঝতে পারছো না। বুঝতে খুব পারছি, কিন্তু কি করব বলো, দুটো বই 10টা হাত তো আর নেই। এ কি, তুমি আবার এই স্টোভটা বার করেছো? বার করব না তো করব কি? একটা উনুনে এত তাড়াতাড়ি সবকিছু হয়? তোমার অতিথি, শুধু চা দিয়ে তো আর বিদায় করতে পারি না। স্টোভটা আর না বাতিল করলে নয়, পাম্প করতে করতে হাতে ব্যথা ধরে যায়। কোনো রকমে যদি বা তারপর ধরে, তবু থেকে থেকে অদ্ভুত শব্দ করে এমন দপদপ করে ওঠে যে ভয় করে। সত্যি ভয় করে। বাসন্তীর মনে প্রশ্নটা ঝিলিক দিয়ে উঠতে না উঠতেই স্বামী শশীভূষণ অত্যন্ত চিন্তিতভাবে বলে, স্টোভটা কিন্তু তুমি না জ্বালালেই পারতে। তোমাকে অত ভাবতে হবে না, এদিকে তাড়াতাড়ি চাই, আবার স্টোভ ধরালেও ভাবনা। যাও, তুমি গল্প করে যাও, আমি এক্ষুনি চা নিয়ে যাচ্ছি। কিন্তু তার আগে আমি না এসে পারলাম না। আচ্ছা, এসব হচ্ছে কি বলুন তো বৌদি? মল্লিকা এসে বোধহয় জুতো পায়ে থাকার কারণে চৌকাঠের ওপারেই দাঁড়ায়। মল্লিকার সাথে আলাপ পরিচয় বাসন্তীর অনেকক্ষণ হয়েছে, তবু বৌদি ডাকটা একেবারে নতুন, তাই হয়তো উত্তর দিতে বাসন্তীর একটু দেরি হলো। মল্লিকার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে সে বলে, কি আর হচ্ছে ভাই, কিছুই তো পারলাম না। মল্লিকা জুতোটা খুলে এবার ঘরেই এসে বাসন্তীর পাশে বসে পড়ে। আহা, মাটিতে বসলে কেন? দাঁড়াও, তুমি আসনটা দি। থাক, মাটিতে বসলে আমার মান যাবে না, কিন্তু আপনি যে রীতিমতো কুটুম্বিতে শুরু করে দিলেন, তবু যদি নিজে থেকে খোঁজ করে না আসতে হতো। বাসন্তী স্বামীর দিকে একবার চকিত কটাক্ষ নিক্ষেপ করে বলে, সে দোষ তো ভাই আমার নয়। এতক্ষণে নাগাড়ে পাম্প দেওয়ার পর স্টোভটা ধরে উঠেছে। চায়ের কেটলিটা তার উপর চাপিয়ে দিয়ে বাসন্তী উঠে পড়ে। আমায় একটু রান্নাঘরে যেতে হচ্ছে ভাই, আপনারা বসে ততক্ষণ গল্প করুন। বাসন্তী উঠে চলে যায়। মল্লিকা মাথা নিচু করে বসে থাকে। শশীভূষণ আড়ষ্টভাবে দাঁড়িয়ে থেকে ঠিক কি করা উচিত বুঝতে পারে না। স্টোভের সাইলেন্সারটাও খারাপ, তার একঘেয়ে কর্কশ শব্দ বেশ একটু অস্বস্তিকর। মল্লিকা মাথা নিচু করে হঠাৎ ঈষৎ চাপা গলায় বলে, এভাবে এসে বোধহয় ভালো করিনি। কথাগুলো আরও মৃদুস্বরেই মল্লিকা বলতে চেয়েছিল। স্টোভের আওয়াজের জন্য গলাটাকে একটু বেশি চড়াতে হয়। মনে হয় কথাগুলো যেন উঁচু পর্দায় উঠে মর্যাদা হারায়, কেমন একটা সুলভ হয়ে পড়ে। না না, খারাপ আবার কিসের? আড়ষ্টভাবে জবাব দেয় শশীভূষণ, কিন্তু জবাবটা ঠিক এভাবে মল্লিকা আশা করেনি। কেন যে এতদিন বাদে খেয়াল হলো নিজেই জানি না, অথচ এই লাইনে আরও 2-3 বার গেছি। গাড়ি বদলাবার জন্য স্টেশনে অপেক্ষাও করেছি 4-5 ঘন্টা, তখনও জানতাম তোমরা এখানেই আছো। শশীভূষণ কোনো জবাব দেয় না। স্টোভটা হঠাৎ দপদপ করে ওঠে, তারপর আঁচটা কেমন নিভে যায়। বোধহয় নিজের অজ্ঞাতেই মল্লিকা একটু সরে বসে পাম্প দিতে আরম্ভ করে। স্টোভের শিখাটা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজটায় সমস্ত ঘর ভরে যায়। আরে আরে, করছো কি? এত পাম্প দিও না। কেন? মানে স্টোভটা অনেক দিনের পুরনো, খারাপ হয়ে গেছে, হঠাৎ ফেটে যেতে পারে। তাহলে ভয়ানক একটা কেলেঙ্কারি হয় না? শশীভূষণের চোখে পরিপূর্ণ স্থির দৃষ্টি রেখে বলল মল্লিকা। কেমন একটু সংকুচিতভাবে চোখটা সরিয়ে নেয় শশীভূষণ। মল্লিকা কিন্তু চোখ না নামিয়েই বলে, তোমার স্ত্রী মানে বৌদি তো এই স্টোভই জ্বালেন, সে পারে, আমি বুঝি পারি না? না, খারাপ হয়ে গেছে বলে এটা ব্যবহারই হয় না। আজ কেন যে এটা বার করেছে কে জানে। ও কি হচ্ছে কি? বলছি পাম্প দিও না, বিপদ হতে পারে। স্টোভের আওয়াজের জন্য শশীভূষণকে কথাগুলো বেশ চেঁচিয়েই বলতে হয়। বাসন্তী তখন রান্নাঘর থেকে বড় একটা থালা হাতে নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে। একটু হেসে জিজ্ঞাসা করে, বিপদ আবার কি হলো? দেখুন তো বৌদি, আপনার স্টোভে একটু বেশি পাম্প দিলেই নাকি বিপদ হবে। স্টোভটা কি এতই খারাপ নাকি? খারাপ হতে যাবে কেন? ওর ওরকম অদ্ভুত ধারণা।
একটু পুরনো হলেই বুঝি স্টোভ অচল হয়ে যায়? আমিও তাই বলি। মল্লিকা সমানে স্টোভটায় পাম্প দিতে থাকে। কেটলির তলা থেকে নীল আগুনের শিখা হিংস্র গর্জন করে চারিধারে যেন ফনা তোলে। শশীভূষণ কি একটা বলতে গিয়ে যেন বলতে পারে না। কেমন একটু ভীত অসহায়ভাবে বাসন্তীর দিকে তাকায়। বাসন্তী চুপ করে দাঁড়িয়ে। হঠাৎ শশীভূষণ ঘর থেকে বেরিয়ে যায়। বাসন্তী একটু হেসে মল্লিকার পাশে বসে পড়ে স্টোভটা একটু সরিয়ে নিয়ে বলে, থাক ভাই থাক, আর দরকার নেই। দুদণ্ডের জন্য দেখা করতে এসে অত খাটলে আমাদের যে লজ্জা রাখবার জায়গা থাকবে না। আপনি ও ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি চা নিয়ে যাচ্ছি। আপনার ভাই বোধহয় এতক্ষণে একা একা অতিষ্ঠ হয়ে উঠেছেন। মল্লিকা সব কথা শুনতে পায় কিনা কে জানে। হঠাৎ যেন অত্যন্ত লজ্জিত হয়ে সে বলে, আপনি বোধহয় ভয় পাচ্ছিলেন যে আমি স্টোভটা ফাটিয়েই দিলাম। আরে না না, ভয় পাবো কেন? ফাটবার হলে ও স্টোভ অনেক আগেই ফাটতো। কিন্তু আপনাকে সত্যিই যে এবার উঠে ও ঘরে যেতে হবে? এমনিতেই অতিথি সৎকারের যথেষ্ট ত্রুটি হয়ে গেছে। না, আপনি লৌকিকতার চরম করে ছাড়লেন। প্রেমের পথে কাটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন প্রেমেন্দ্র মিত্রর লেখা গল্প স্টোভ। মল্লিকা পাশের ঘরে চলে যায়। স্টোভের আওয়াজটা পাশের ঘরেও বেশ প্রচণ্ড, তবে একেবারে অত দুঃসহ নয়। মল্লিকার পায়ের শব্দ তাই বোধহয় শশীভূষণ শুনতে পায়নি। একেবারে কাছে গিয়ে দাঁড়াবার পর চমকে মুখ তুলে তাকায়। তারপর কেমন যেন একটু সংকুচিতভাবে বলে, তোমার ভাই আবার একটু ঘুরে বেড়াতে গেল। ট্রেনের সময় হয়ে যাবে বলে ভয় দেখালাম, তবু শুনলো না। তা যাকে, তোমার ভয় নেই। ট্রেন আমরা কিছুতেই ফেল করব না। কথাটা কোনো রকম ঝাঁঝ না দিয়েই মল্লিকা বলে। তারপর শশীভূষণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকিয়েও পারে না। সে কি এ কথার একটা উত্তরও দিতে পারে না? কেবলই নীরবে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে। মল্লিকার ইচ্ছে হয় হঠাৎ চিৎকার করে বলে, তোমার ভয় নেই, ভয় নেই। 5 বছর বাদে আজ হঠাৎ তোমার সংসারে ভাঙন ধরাবো বলে আমি আসিনি। তবে আগুন নিভে গেলেও একটা দুটো স্ফুলিঙ্গ হয়তো এখনো আছে। নির্লজ্জের মতো এই আশা করেছিলাম। এসব কিছুই সে বলে না অবশ্য। নিতান্ত সহজভাবেই সাধারণ আলাপ করবার চেষ্টা করে। তোমার এখানকার চাকরির তো প্রায় 4 বছর হলো, তাই না? হ্যাঁ, প্রায় তাই। ভালো লাগে এরকম মফস্বলে পড়ে থাকতে? না লাগলে উপায় কি? কলকাতার কোনো কলেজে চাকরি পাওয়া তো সোজা নয়। উপায় কি? ঠিক শশীভূষণেরই যোগ্য উত্তর। এই শশীভূষণের সত্যকার চরিত্র। চিরকাল ভাগ্যের কাছে আগে থাকতেই হার মেনে সে বসে আছে। স্রোতের বিরুদ্ধে একটি বার রুখে দাঁড়াবার সাহস তার নেই। 5 বছর আগেও এমনি করেই সে দুর্বলভাবে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল। সেদিন এতটুকু দৃঢ়তা তার মধ্যে থাকলে হয়তো তাদের জীবনের ইতিহাস অন্যরকম হতে পারত। সেদিনটা এখনো তার ভালো করেই মনে আছে। অনেক ভেবেচিন্তে মিউজিয়ামের একটা ঘর তখন তারা পরস্পরের সঙ্গে দেখা করবার জন্য ঠিক করে নিয়েছিল। কলেজে দেখা হলেও কথা বলা সমীচীন নয়। তাই সময় ও সুবিধা হলেই একজন আরেকজনের জন্য এই ঘরটিতে এসে অপেক্ষা করত। মিউজিয়ামে সেটা পাথুরে নমুনার ঘর। তাদের জীবনের অনেক উদ্বেল মুহূর্তের সাক্ষী এই ঘর। সেদিন মল্লিকাকে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। ঘরের সব কটা নিদর্শন 2-3 বার ঘুরে দেখেও আর সময় ফুরোতে চায়নি। নির্দিষ্ট সময়ের অনেক পরে শশীভূষণ ঘরে ঢুকেছিল। তার মুখ দেখেই মল্লিকার যেন কিছু বুঝতে আর বাকি থাকেনি। তবু সে এ হতাশাকে আমল দিতে চায়নি। খানিকক্ষণ কেউই কোনো কথা বলেনি। নিঃশব্দে একটু ঘোরার পর মল্লিকাই আর থাকতে পারেনি। সমস্ত সংকোচ জয় করে নিজেই জিজ্ঞাসা করেছে, কি বললেন? মা, আসলে মাকে কিছু বলিনি এখনো। ওহ, মায়ের শরীর খুব খারাপ। আজই দেওঘর যাচ্ছেন কিছুদিন চেঞ্জের জন্য। আর তুমিও যাচ্ছ নাকি? মানে মা যেতে বলেছেন আসলে।
তাছাড়া ভাবছি যা কিছু বলার সেখানে বললেই সুবিধে হবে। মল্লিকা সেদিন আর কোনো কথা বলেনি। সে যেন বুঝতে পেরেছে সমস্ত প্রশ্নের প্রয়োজন তখনই শেষ হয়ে গেছে। আমি না বললেও বাড়ির সবাই জানে, মাও জানে। এ কথারও কোনো উত্তর দেওয়ার মতো প্রবৃত্তি মল্লিকার হয়নি। একান্তভাবে ছোট একটা উল্কাপিণ্ডের নমুনার দিকে মনোনিবেশ করে সে নিজেকে সংযত করবার চেষ্টা করছে। শশীভূষণ অত্যন্ত অপরাধীর মতো আবারও বলে, শরীর খারাপের পর মা হয়তো বড় বেশি বিচলিত হয়ে উঠবেন, এই ভয়েই এখনো কিছু বলিনি। আমি জানি মাকে শেষ পর্যন্ত বোঝাতে পারবো। শুধু তোমার মাকে বোঝানোটাই কি এত বড়? আমার কি বাড়ি ঘর আত্মীয় সমাজ কিচ্ছু নেই? তোমার মায়ের অনুগ্রহের ভিক্ষার উপরে কি আমার জীবন নির্ভর করছে? বলতে চেয়েও এই কথাগুলো বলতে পারেনি মল্লিকা, এবং সেখানেই বোধহয় জীবনের চরম ভুল করেছে। শশীভূষণ সেই জাতের মানুষ, নিজের মনকে নিজেই যারা সাহস করে চিনতে চায় না, তাদের পেতে হলে জোর করে আঘাত দিয়ে টেনে নিতে হয়। কি ক্ষতি ছিল সেদিন আরেকটু নির্লজ্জ হয়ে শশীভূষণের এই জড়তা ভেঙে চুরমার করে দিলে? সে জানে সেদিন চেষ্টা করলে শশীভূষণকে সে আর ফিরে না যেতে দিতে পারত। শশীভূষণের নিজের মধ্যে কোনো প্রেরণা নেই, কিন্তু ইচ্ছে করলে সমস্ত সংস্কারের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি মল্লিকাই তার মধ্যে সঞ্চারিত করে দিতে পারত। দেয়নি শুধু নারী সুলভ সংকোচে, লজ্জায় আর হয়তো একটু আহত অভিমানে। কি ভুলই সেদিন করেছে, কিন্তু সত্যি ভুল করেছে কি? চকিতে এ প্রশ্ন তার মনের সমস্ত দিগন্ত যেন একটা নতুন আলোয় উদ্ভাসিত করে দেয়। এই আত্মবিশ্বাসীন অসহায় দুর্বল মানুষটির জন্য গত 5 বছর ধরে সে কি সুখী হতো? ভিজে সলতে সারা জীবন ধরে আগুন ধরিয়ে রাখার ব্রত ক্রমশ একদিন দুর্বহ হয়ে উঠত নাকি? প্রেমের পথে কাটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন প্রেমেন্দ্র মিত্র লেখা গল্প স্টোভ। স্টোভটার আওয়াজটা বড় বিশ্রী শোনাচ্ছে না? ভয় হচ্ছে নাকি? কিন্তু বৌদি তো বললেন স্টোভ মোটেই খারাপ নয়। কেটলির জল ফুটে উঠে স্টোভের ওপর উথলে পড়তেই বাসন্তীর যেন হুঁশ হয়। কেটলি নামিয়ে চায়ের পটে জল ঢেলে স্টোভটা নিভিয়ে দেওয়ার জন্যে সে চাবিটার দিকে হাত বাড়ায়, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় চাবি ঘোরানো আর হয় না। সত্যি কি স্টোভটা আজ হঠাৎ এই মুহূর্তে ফেটে যেতে পারে? ভাগ্যের সঙ্গে এই বাজি খেলবার সাহস তার আছে কি? মল্লিকা আজ তার বাড়িতে এসেছে, সেই মল্লিকা যার নাম এ বাড়িতে বউ হয়ে ঢোকার পর থেকে প্রতিনিয়ত শুনতে হয়েছে। স্বামীর কাছে মল্লিকার নাম সে কখনোই শোনেনি, কিন্তু আর 5 জন হিতৈষী তো আছেই, সাবধান করার, পরামর্শ দেওয়ার। বাসন্তীর মনে আছে ফুলশয্যার রাতেই এক ঠান্দি সম্পর্কীয়া প্রৌঢ়া ঠাট্টা করে বলেছিল, ওরে সাজিয়ে তো দিলি, সঙ্গে একটা শিকলি দিয়েছিস তো, নইলে ও উড়ো পাখিকে বাঁধবে কি দিয়ে? প্রথমটাই কিছু বুঝতে না পেরে শুধু রসিকতার ধরনে বাসন্তী লজ্জায় লাল হয়ে উঠেছিল, কিন্তু বোঝানোই যাদের আনন্দ তারা না বুঝিয়ে ছাড়বে কেন? একটু একটু করে কিছুই আর তার শুনতে বাকি থাকেনি। স্বামীর মুখে একাধবার মল্লিকার নাম শুনলে সে বোধহয় এতটা আহত হতো না যতটা হয়েছে তার নির্বিকার নীরবতায়। কতদিন বিছানায় স্বামীকে চুপ করে শুয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা জ্বালা করে উঠেছে। হয়তো হয়তো কেন, নিশ্চয়ই স্বামী এখন মল্লিকার কথাই ভাবছেন। মল্লিকাই যদি তোমার দিবারাত্রির ধ্যান হবে, তাহলে আমায় বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলে কেন? ঝগড়া করে এসব কথা বলতে পারলে হয়তো বাসন্তী শান্তি পেত, কিন্তু এসব সে বলে না। তার বদলে সে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বেরিয়ে যায়। প্রেমের পথে কাটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন প্রেমেন্দ্র মিত্র লেখা গল্প স্টোভ।
কোথায় যাচ্ছ? বাইরে বারান্দায় যাচ্ছি। ও, ব্যাস, আর কিছু বলবার দরকার হয়নি। হঠাৎ বারান্দায় যাওয়ার কোনো কারণই স্বামী জানতে চান না, তার কোনো কৌতূহলই নেই। বাসন্তীর মনে হয়েছে সে যদি বলতো গঙ্গায় ডুবে মরতে যাচ্ছে, তাহলেও স্বামী বোধ হয় শুধু ও বলেই নিশ্চিন্ত হয়ে শুয়ে থাকতেন। অসহ্য অসহ্য এই নির্বিকার উদাসীন্য, এর চেয়ে সুস্পষ্ট অপমানও ঢের ভালো। একদিন স্টোভের সামনে বসেই তাই তার মনে হয়েছে, কি ক্ষতি হয় সব একেবারে শেষ করে দিলে। শাশুড়ি তখনও বেঁচে, তাকে স্টোভ জ্বালিয়ে চা করতে দেখে খানিক আগেই তিনি সাবধান করে গেছেন। ও স্টোভটা তুমি কেন আবার জ্বালতে গেলে বৌমা? ওটা খারাপ হয়ে গেছে বলে আমি কাউকে ছুতেই দিই না। দেখো বাপু, ফেটে টেটে আবার একটা কেলেঙ্কারি না হয়। ফেটে গিয়ে কেলেঙ্কারি? হ্যাঁ, এরকম দুর্ঘটনা খুব নতুন নয়। বাসন্তী প্রাণপণে স্টোভটায় পাম দিয়ে গেছে, মন থেকে চেয়েছে সব যেন ধ্বংস হয়ে যায়, এই যন্ত্রণা থেকে সে যেন মুক্তি পেয়ে যায়। কিন্তু কোনো দুর্ঘটনাই কোনোদিন ঘটেনি। তারপর ধীরে ধীরে কবে থেকে সব বদলে গেছে বাসন্তী ঠিক মনে করতেই পারে না। কিন্তু ক্রমশই তার মনে হয়েছে এই একান্ত অসহায় পরনির্ভর মানুষটি এক পা যে তার সাহায্য ছাড়া চলতে পারে না, নিজের অসুখটা পর্যন্ত যাকে বাসন্তীর কাছ থেকে জেনে নিতে হয়, গভীর কোনো ভালোবাসা তার মনে চিরন্তন হয়ে আছে, এ কি বিশ্বাস করার যোগ্য? যার মনের হৃদয়ের সমস্ত ব্যাপার আজ বাসন্তীর কাছে জলের মতো স্বচ্ছ, এমন কোনো আশ্চর্য গোপন স্থান তার কোথাও কি থাকতে পারে যেখানে এত বড় ভালোবাসা নিঃশব্দে গোপন করে রাখা যায়? কোনো দিন কোনো রং যদি শশীভূষণের মনে লেগে থাকে, বাসন্তী স্থির বিশ্বাসে জানে সে রং অনেক আগেই ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। একদিন সে নিজেই মল্লিকার কথা তোলে। ওগো, এখানকার গোকুলপুরের স্কুলে নতুন কে হেডমিস্ট্রেস হয়েছেন জানো? তোমাদের সেই মল্লিকা রায়। হ্যাঁ, শুনেছি। আমাদের এই জংশন স্টেশনেই তো গাড়ি বদল করে যেতে হয়। একদিন আসতে বলতে পারো তো। কি জন্য? কি জন্যে আবার? একবার একটু দেখতাম। শশীভূষণ আসতে অবশ্য বলেনি, মল্লিকা আজ এতদিন বাদে নিজেই এসেছে। না, সত্যিই কোনো জ্বালা, কোনো সংশয় বাসন্তীর মনে আর নেই। সে বরং খুশি হয়েছে মনে মনে। তার এই পরিপূর্ণ সৌভাগ্যের দিনই মল্লিকাকে সে এনে দেখাতে চেয়েছিল। যত জ্বালা সে এতদিন পেয়েছে, এ যেন তারই ঋণ শোধ। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় বাসন্তী চমকে ওঠে। ঠিক এই মুহূর্তে স্টোভটা কি ফেটে যেতে পারে? কি ভাববে তাহলে মল্লিকা? কি ভুল ধারণাই না সে করতে পারে। অনায়াসেই ভাবতে পারে এই নিদারুণ নাটকীয় পরিণামের সেই বুঝি মূল। বুঝি সে আশাতেই বহুদিনের নিরুদ্ধ বেদনারই আত্মঘাতী বিস্ফোরণ। না না, এই মিথ্যে গৌরবের সুযোগ কিছুতেই মল্লিকাকে দেওয়া যায় না। স্টোভটা নেভানোর জন্য বাসন্তী চাবিটাকে ঘোরাতে যায়। হঠাৎ চাবিটা এত জোরে এঁটে গেলই বা কি করে? বাসন্তী সমস্ত শক্তি দিয়ে সেটা ঘোরাতে পারে না। হঠাৎ ভয় পেয়ে তার মনে হয় শশীভূষণকে ডাকবে কিনা, কিন্তু না, সে বড় লজ্জার ব্যাপার। তাহলেও মল্লিকার কাছে মান থাকে না। স্টোভটা কিন্তু সত্যিই যেন কোনো উন্মাদের মতো হিংস্র গর্জন করছে। প্রাণপণ শক্তিতে চাবিটা খোলবার চেষ্টা করছে বাসন্তী। কিছুতেই আজ কোনো দুর্ঘটনা যে ঘটতে দেওয়া যায় না। ভাগ্যের কি পরিহাস! সেই এক স্টোভ, সেই একই বাসন্তী, কিন্তু আজ চাওয়াটা আলাদা। শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রর লেখা গল্প স্টোভ। মুখ্য চরিত্রে অর্থাৎ শশীভূষণের ভূমিকায় অভিষেক, বাসন্তী এবং আনুষাঙ্গিক কণ্ঠে কুহেলি, মল্লিকা নীলাঞ্জনা, কথক শুভজিৎ, পর্ব পরিচালনায় এবং গল্পটির রেডিও নাট্যরূপ চয়ন, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিত্র। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন স্টোভ। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।